আসসালামু আলাইকুম। স্টেচিয়ান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের গতিবিদ্যা 1 নং পরীক্ষার সলভ ক্লাসটি দেখব। যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই সলভ ক্লাস তো দেখবেনই, যারা পরীক্ষা দেননি তারা নিচের ডিসক্রিপশন বক্সে পরীক্ষার দেওয়া লিঙ্কটাতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেবেন, তারপরে এই সলভ ক্লাসটি দেখে নেবেন। যদি আপনি আগে সলভ ক্লাস দেখে পরীক্ষাটি দেন তাহলে পরীক্ষা দেওয়া হলো, আমাদেরও ওয়াচ টাইম বাড়লো, আপনার কোনো লাভ হলো না। আগে পরীক্ষা দিয়ে তারপরে সলভ ক্লাসটা দেখবেন, পরীক্ষাটা দেওয়াও হবে এবং সলভ ক্লাস দেখার পর পরীক্ষা পরবর্তী যে শিক্ষাটা সেটাও হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের সলভ শুরু করে দেই। প্রথমে দেখেন 1 নং প্রশ্ন কি বলেছে, অতি ক্ষুদ্র সময়ে স্মরণের হারকে কি বলে? সংজ্ঞা, এটা কিসের সংজ্ঞা? এটা হচ্ছে বেগের সংজ্ঞা। স্মরণ মানে দিক সহ দূরত্ব, মানে একটা ভেক্টর রাশি। এখন স্মরণের হার বলতে আমরা বুঝি স্মরণকে যদি সময় দিয়ে ভাগ করি আমরা যা পাবো সেটা হচ্ছে বেগ। অপশনে দেখেন আরেকটা আপনাকে কনফিউজ করার জন্য দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি হবে না, কারণ দ্রুতি হচ্ছে স্কেলার আর বেগ হচ্ছে ভেক্টর। স্মরণ যেহেতু ভেক্টর, সেখান থেকে আপনি যা পাবেন সেটাও ভেক্টর হইতে হবে। তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে কোনটা হবে অ্যান্সার? বেগ। ওকে, 2 নাম্বার কি বলেছে, দূরত্ব পাওয়া যায়। কোত্থেকে পাওয়া যায়? ক নাম্বার আছে স্মরণ সময় লেখচিত্রের ঢাল থেকে, পরেরটা আছে বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে, পরেরটা বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে, পরেরটা স্মরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে। লেখচিত্রগুলো আগে একটু হালকা পাতলা দেখে নেই। মনে করেন আমরা এখানে একটা গ্রাফ দেখি, দূরত্ব সময় এসটি। যদি এইটার জন্য আমি একটা গ্রাফ পাই এরকম টি অক্ষের সমান্তরাল, এই জিনিসটার অর্থ কি? এই জিনিসটার অর্থ হলো একটা বস্তু স্থির অবস্থায় আছে, মানে তার স্মরণের মান বাড়তেছে না, কমতেছে না। সময় যাচ্ছে কিন্তু স্মরণ আগের মতোই আছে, মানে সে স্থির। আচ্ছা, যদি গ্রাফটা হয় এরকম, এটার অর্থ হলো গিয়ে বস্তুটা সমবেগে গতিশীল। এস ইজ ইকুয়ালস টু ভিটি। সমবেগে গতিশীল হলে বস্তুর স্মরণ বের করার ফর্মুলা হচ্ছে এটা। এবং আমরা যদি এটার গ্রাফ আঁকি এরকম একটা গ্রাফ পাবো, যেখানে এই যে গ্রাফটা আমরা পাইলাম এই গ্রাফের ঢাল থেকে আমরা বেগ নির্ণয় করতে পারবো। কিভাবে? দেখেন, আমরা এই যে গ্রাফটা পাইলাম এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি এই রকম। এবার এই সমীকরণের সাথে এই রাশিগুলো কম্পেয়ার করেন। দেখেন, ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্ব বা স্মরণ বসাইছি, এক্স অক্ষ বরাবর সময় বসাইছি, তাহলে এই গ্রাফের যে ঢাল সেটাই হবে এই সমীকরণের বেগ। তার মানে এসটি গ্রাফের ঢাল থেকে আমরা বেগ নির্ণয় করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কোন একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় সেক্ষেত্রে তার গ্রাফটা হবে এরকম মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে? ওকে, এখন বস্তুটা যদি সমবেগে গতিশীল না হয়ে সমত্বরণে গতিশীল হয় সেই ক্ষেত্রে তার এসটি গ্রাফ কেমন হবে? এসটি গ্রাফটা হবে এইরকম, পরাবৃত্ত। কিরকম? কেন? কারণ দেখেন আমরা সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে কি জানি? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। চলক আছে এস এবং টি, টি এর সর্বোচ্চ পাওয়ার 2, এস এর সর্বোচ্চ পাওয়ার 1। তাহলে এটা অবশ্যই একটা পরাবৃত্তের সমীকরণ, যেমন ওয়াই ইজ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এই সমীকরণের সাথে মিলে। যেখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার, তাহলে এ মানে হচ্ছে এই জিনিসটা আর বি মানে হচ্ছে ইউ। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্তের গ্রাফ হবে। আর পরাবৃত্তের গ্রাফ তো আমি দুইভাবে আঁকতে পারি। দেখেন, পরাবৃত্তের গ্রাফটা এমনও হইতে পারে বা এমনও হইতে পারে। কোনটা হবে? মনে রাখবেন, যেই চলকের পাওয়ার 1 পরাবৃত্তের মুখ তার দিকে থাকবে। ঠিক আছে? পরাবৃত্ত নর্মালি আমরা এইভাবে আঁকি, এরকম থাকে। আমরা তো এক সাইড আঁকতেছি তাই আমরা এই সাইডটা হিসাব করতেছি না, ওটা বাদ। যেই চলকের পাওয়ার থাকবে 1 ওই চলকের দিকে মুখ থাকবে। সমীকরণে আমরা কি জানি? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস এর পাওয়ার 1, মুখ থাকবে এস এর দিকে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি সমত্বরণে গতিশীল থাকে তার স্মরণের গ্রাফটা হবে এরকম, এস টি এর গ্রাফ হবে এরকম। এবার ভিটি এর গ্রাফটা একটু দেখি আমরা। তাহলে মনে করেন আমরা একটা গ্রাফ আঁকলাম ভি আর টি এর গ্রাফ। যদি কোনো একটা বস্তু সমবেগে গতিশীল থাকে তখন তার ভিটি গ্রাফটা হবে এমন, হয় নাই এরকম, মানে টি অক্ষের সমান্তরাল। সমবেগ মানে কি? বেগ বাড়বেও না বেগ কমবেও না,
এ কারণে এটা সমান্তরাল থাকবে। যদি কোনো একটা বস্তু সমত্বরণে গতিশীল থাকে সেই ক্ষেত্রে তার গ্রাফটা কেমন হবে, এরকম হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে। যদি আদিবেগ শূন্য হয় তাহলে মূলবিন্দুগামী সরলরেখা হবে কিভাবে, দেখেন আমরা সমীকরণ কি জানি, v = u + at। হ্যাঁ, আচ্ছা, যদি আদিবেগ শূন্য হয় তাহলে থাকবে কি v = at। হ্যাঁ, আচ্ছা, তখন এটাকে আমরা y = mx এই সমীকরণের সাথে কম্পেয়ার করতে পারবো। যদি আদিবেগ শূন্য না হয় তখন এটাকে আমরা কম্পেয়ার করব y = mx + c এর সাথে, যেখানে m মানে হবে গিয়ে এই বস্তুর ত্বরণ আর c মানে হচ্ছে আদিবেগ। তখন গ্রাফটা মূলবিন্দুগামী না হয়ে এই রকম হবে, ঠিক আছে, এই এতটুকু হবে তখন আদিবেগ। ওকে, এখন খেয়াল করেন এই যে গ্রাফগুলো আমরা দেখলাম, এই গ্রাফটার, এই ভিটি গ্রাফটার যদি আমরা ঢাল বের করি, ঢাল বের করলে আমি কি পাবো, ত্বরণ পাবো। এখন এই গ্রাফ থেকে আমি ক্ষেত্রফলও বের করতে, মানে দূরত্ব বের করতে পারবো। দূরত্ব কিভাবে বের করব, এই গ্রাফটার আমি একটা ক্ষেত্রফল মনে করেন, আমাকে বললো এখান থেকে এতটুকু সময়ের মধ্যে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো বের করো। আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে উপরের দিকে একটা লম্ব আঁকবো, ফলে এই গ্রাফের মাধ্যমে এখানে একটা বদ্ধ জায়গা তৈরি হবে। ওই বদ্ধ জায়গার যে ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলটাই হবে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা বস্তুর ভিটি গ্রাফের ক্ষেত্রফল থেকে আমি দূরত্ব বের করতে পারবো কিভাবে, দেখেন ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে কি আমি এই চলকটা দ্বারা এই চলকটাকে গুণ করে দেব, ঠিক আছে। ক্ষেত্রফল মানে এই চলক দিয়ে এই চলককে গুণ করে দেব। গুণ করলে দেখেন আপনি কি পাবেন, বেগ গুণ সময়, এটা কি দূরত্বের সমান না, দূরত্বের সমান। আবার এই গ্রাফের যদি আমি ঢাল বের করি তাহলে আমি কি পাই, ত্বরণ পাই। আবার ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে এই চলককে এই চলক দিয়ে ভাগ করবেন, v/t, এটা মানে হচ্ছে গিয়ে ত্বরণ। তার মানে মনে রাখতে হবে ভিটি গ্রাফের ঢাল থেকে ত্বরণ পাওয়া যায়, ভিটি গ্রাফের ক্ষেত্রফল থেকে দূরত্ব পাওয়া যায়। ওকে, তাহলে দেখেন আমাকে কি বলছে, দূরত্ব পাওয়া যায় কোন গ্রাফ থেকে, ভিটি গ্রাফের ক্ষেত্রফল থেকে। ভিটি মানে বেগ সময়, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে আমি দূরত্ব পাবো। যদি বলতো যে ত্বরণ পাওয়া যায় কিভাবে, তাহলে আমার অ্যান্সার হইতো কিন্তু খ, বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে। ওকে ওকে, তাহলে এখন আমরা পরে প্রশ্নটা দেখি কি বলছে। আচ্ছা, এখানে নিচে উদ্দীপকের সাহায্যে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। উদ্দীপকটা কি দেওয়া আছে দেখেন, একটি বস্তুর সরণ দেওয়া আছে xt = ½ t⁴ + 2t² - 12 মিটার। xt মানে x হচ্ছে এখানে t এর একটা ফাংশন, মানে x t এর উপর নির্ভরশীল, এরকম একটা কথা বলে দিছে। এখান থেকে 3 নাম্বার প্রশ্ন কি বলছে, t = 1 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ কত হবে, কত হবে। আচ্ছা দেখেন সরণ দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছে, কোনো ব্যাপার না। আগে আপনি সমীকরণটা লেখেন, কি দেওয়া আছে, x = ½ t⁴ + 2t² - 12। সরণকে সময়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, করলে বেগ পাবো, কারণ আমরা জানি বেগ = সরণ এর অন্তরীকরণ সময়ের সাপেক্ষে। পরে আবার আমরা যদি বেগকে আরেকবার অন্তরীকরণ করি সময়ের সাপেক্ষে তাহলে আমরা ত্বরণ পাবো। তাহলে আমরা বলতে পারি এই সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করে ফেলি তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে দেখেন একবার অন্তরীকরণ করেন, করলে ডান পাশে অন্তরীকরণ করেন, কত হবে, 4 সামনে আসবে, কাটাকাটি গিয়ে 2 হবে, 2t³ থাকবে, এখানে থাকবে 4t², এটা 0 হয়ে যাবে, অন্তরীকরণ করেন, সরি 2t² থাকবে না, 4t হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন আমরা এটা কি পেলাম, এটা পেলাম কিন্তু বেগ, বেগ না বেগ, v কত, 2t³ + 4t। তাহলে এই v কে যদি আমরা আবার অন্তরীকরণ করি dv/dt, তাহলে আমরা কি পাবো, এখানে 6t² পাবো আর এখানে পাবো 4। হ্যাঁ, তাহলে এটাই কিন্তু ত্বরণ, 6t² + 4। আমাকে কিন্তু ত্বরণের মান বের করতে বলছে একটা নির্দিষ্ট সময়, সেই সময়টা দেওয়া আছে কত, 1 সেকেন্ড। মানে এখানে t এর মান আমরা 1 সেকেন্ড বসাবো, তাহলে আমরা ত্বরণের মানটা পেয়ে যাবো। তাহলে দেখেন 6 × 1² + 4, 6 আর 4 10, অ্যান্সার কত হবে, 4। ওকে, 4 নম্বর প্রশ্ন কি বলছে,
বস্তুটির জন্য নিচের কোনটি সঠিক? বস্তুটির বলতে যে উদ্দীপকে যে বস্তুটার কথা বলা আছে তার সরণ দেওয়া আছে, তার ত্বরণ বের করেছিলাম আমরা। এবার আপনাকে বলছে নিচের কোনটি সঠিক। নিচে কি আছে? 4টা গ্রাফ আছে। 4টা গ্রাফের লেভেলগুলো দেখেন। এটা হচ্ছে ভিটি গ্রাফ, এটা ভিটি গ্রাফ, পরেরটা এটি গ্রাফ, পরেরটা এটি গ্রাফ। বেগ সময়, ত্বরণ সময়, ত্বরণ সময়। ওকে, তাহলে আমরা একটা একটা করে গ্রাফ যাচাই করি। দেখেন এই গ্রাফটা দ্বারা কি বোঝানো হচ্ছে? সমবেগ। কারণ দেখেন ভি আর টি এর গ্রাফ, টি অক্ষের সমান্তরাল পাইছেন, মানে বেগের মান বাড়েও না কমেও না, এটা সমবেগের জন্য গ্রাফ। পরেরটা, এখানে মূলবিন্দুগামী একটা সরল রেখা আছে, মানে বেগের মান সমহারে বাড়তেছে। সময়ের সাপেক্ষে বেগের মান সমহারে বৃদ্ধি পাওয়ার অর্থ হলো গিয়ে এটা সমত্বরণে বস্তুর জন্য। তার মানে এটা এবং এটা ধরে রাখলাম, এটা সমবেগ, এটা সমত্বরণ। এবার এটা দেখেন, এটা হলো গিয়ে ত্বরণ সময়ের গ্রাফ, এবং এখানে গ্রাফটা কি হচ্ছে? পরাবৃত্তাকার হচ্ছে, পরাবৃত্তাকার। এখানেও কিন্তু গ্রাফটা পরাবৃত্তাকারই হচ্ছে, কিন্তু দুইটা দুই প্রকৃতির। দেখি আমাদের অ্যান্সারটা কিরকম হবে। দেখেন ওই বস্তুটার জন্য আমরা ত্বরণ কত পাইছি? a = 6t² + 4। দেখেন তো এটা কিন্তু একটা পরাবৃত্তাকারের সমীকরণ, পরাবৃত্তাকার সমীকরণ, যেখানে a এর পাওয়ার হচ্ছে 1, t এর পাওয়ার হচ্ছে 2। কার পাওয়ার 1? a এর পাওয়ার 1। তাহলে এই 4টা গ্রাফের মধ্যে প্রথম গ্রাফ দ্বিতীয় গ্রাফ বাদ, কারণ এটা সমবেগ, এটা সমত্বরণ। আমরা এখানে যে ত্বরণটা পাইছিলাম এটা কিন্তু সমত্বরণ না, সময়ের উপর নির্ভর করে। টি এর মান এক এক মানের জন্য এর আমরা এক এক রকম মান পাবো। তার মানে এই বস্তুটা সমত্বরণে গতিশীল না বা সমবেগে গতিশীল না। তাহলে প্রথম দুইটা গ্রাফ বাদ, আমাদের পরের দুইটা দেখতে হবে, এটা নাকি এটা। তাহলে দেখেন আমরা সমীকরণটা পাইছি এরকম, যেটা একটা পরাবৃত্ত হবে, এটা বুঝতে পারতেছি। এখানে a এর পাওয়ার কত? 1। যার পাওয়ার 1, গ্রাফটা তার দিকে মুখ করে থাকবে। দেখেন এখানে এই গ্রাফটা a এর দিকে মুখ করে আছে, এখানে এই গ্রাফটা t এর দিকে মুখ করে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু হবে এটা, গ নাম্বার হবে অ্যান্সার। কারণ দেখেন a এর পাওয়ার হচ্ছে 1, তার দিকে মুখ করে থাকবে। তার দিকে মুখ করে আছে কোন গ্রাফে? 3 নাম্বার গ্রাফে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাহলে এইবার ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখি। দেখেন এটা একটা লেখচিত্র দেওয়া আছে, এখানে একটা গাড়ির বেগের পরিবর্তন একটা গ্রাফের মাধ্যমে দেখানো আছে। দেখেন এই গ্রাফগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর মানে গতিবিদ্যা থেকে একটা প্রশ্ন থাকবেই এবং গ্রাফ থাকেই। তাহলে দেখেন একটা গাড়ির বেগের পরিবর্তন দেওয়া আছে, যেখানে ওয়াই অক্ষ বরাবর বেগ দেখানো আছে কিলোমিটার/আওয়ার এককে, এক্স অক্ষ বরাবর সময় দেখানো আছে ঘন্টা/আওয়ার এককে। আচ্ছা, এখানে দেখেন একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, উপরের দিকে উঠতেছে, মানে এটা সমত্বরণ। তারপরে গ্রাফটা আবার এভাবে টি অক্ষের সমান্তরালে চলে গেছে, তার মানে এতটুকু হচ্ছে সমবেগ। পরে আবার সেখান থেকে নিচের দিকে নামতেছে, মানে বেগ কমতেছে, মানে সমমন্দন। ওকে, এরকম একটা বেগের পরিবর্তন দেখানো হয়েছে। আপনাকে প্রশ্ন করছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত। যেহেতু ভিটি গ্রাফ, গ্রাফের ক্ষেত্রফল থেকে কিন্তু আমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো, আমার আর কিচ্ছু লাগবে না। দেখেন এখানে আমরা যে গ্রাফটা পাইছি, এই পুরা গ্রাফটা যে বদ্ধ জায়গা তৈরি করলো, এই জায়গাটা কিন্তু আমরা চিনি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র। ওকে, তাহলে আমি যদি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে কিন্তু অতিক্রান্ত মোট দূরত্ব আমি পেয়ে যাব। আচ্ছা, এখন দেখেন একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা যেন কি মনে আছে না? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল কে কে? দেখেন এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল, তাহলে আমি এই বাহু আর এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্যকে যোগ করব। দেখেন তো এই বাহুর দৈর্ঘ্যটা কত? 0 থেকে 7 মানে 7। এই বাহুর দৈর্ঘ্যটা কত? 2 থেকে 6 মানে 4। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ছোটটার দৈর্ঘ্য হচ্ছে 4, বড়টার দৈর্ঘ্য হচ্ছে 7, ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, মানে এই বাহু থেকে এই বাহুর দূরত্ব, দূরত্বটা কত? এত মানে কি 60। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, ক্ষেত্রফল চলে আসছে। তাহলে আমি যা পাবো দেখেন 7, 4 আর 7 কত? 11। 11কে 2 দিয়ে ভাগ করেন, আচ্ছা তো বাদ দেন। 30 রে 11 দিয়ে গুণ করেন, 330 কিলোমিটার। অ্যান্সার হবে কিলোমিটার।
কারণ আপনি বেগ দেওয়া আছে কোন এককে, কিলোমিটার পার আওয়ার এককে, আর সময় দেওয়া আছে আওয়ার এককে, তাহলে অ্যান্সার হবে 330 কিলোমিটার। কোথায় আছে? এই যে খ নাম্বার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন 6 নাম্বার কি বলছে? 100 কেজি ভরের একটি বস্তুকে 150 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলে 5 সেকেন্ড পরে তা ভূমি থেকে কত উপরে থাকবে? ভর দেওয়া আছে, গতিবিদ্যা পড়তেছি, ভরের কোনো কাজ নেই এখানে, খুদাই দিছে। দেখেন 100 কেজি ভরের একটি বস্তুকে 150 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো, 5 সেকেন্ডে ভূমি থেকে কত উপরে থাকবে? 150 মিটার উপর থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এখান থেকে সে কি করবে? পড়তে থাকবে। আপনাকে বের করছে 5 সেকেন্ড পরে কত উপরে থাকবে। দেখেন এখান থেকে ছেড়ে দেওয়া হলে সে 5 সেকেন্ডে নামবে কতটুকু, এরকম একটা ডিস্টেন্স সে নিচে নামবে, মনে করলাম এইচ, কতটুকু উপরে থাকবে? এতটুকু উপরে থাকবে, মানে 150 মাইনাস এইচ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু কথা হইলো এইচ এর মান তো জানতে হবে। এখন দেখেন এইচ বের করার ফর্মুলা হাফ জিটি স্কোয়ার। কেমনে? আমরা জানি এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, আদিবেগ 0, তাহলে ইউটি থাকবে না, শুধু হাফ জিটি স্কোয়ার থাকবে। তাহলে হাফ জি কত? 9.8, টি কত? 5 সেকেন্ড, এটার স্কোয়ার, এটা হিসাব করেন 122.5 আসবে। ঠিক আছে, তাহলে এবার আপনি কি করবেন? 150 থেকে এইচটা বিয়োগ করে দিবেন, আসবে 27.5 মিটার। এটাই হবে আমাদের অ্যান্সার, ভূমি থেকে এত উপরে থাকবে 4। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণ দেখে স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে তার পশ্চাতে দৌড় দেয়। হরিণটি 13 মিটার পার সেকেন্ড সমবেগে সরল পথে দৌড়াতে থাকলে বাঘটি কত দূরে গিয়ে হরিণকে ধরতে পারবে? খেয়াল করেন, এখানে একটা বাঘ আছে, এখানে একটা হরিণ আছে। বাঘ হরিণকে কতটুকু সামনে দেখতে পাইছে? 20 মিটার। বাঘটার এখানে আদিবেগ হচ্ছে 0, সে এখান থেকে হরিণকে দেখার সাথে সাথে এত ত্বরণে দৌড় দিছে। হরিণটা কিন্তু দৌড়ানো অবস্থায় ছিল, হরিণের বেগ দেওয়া আছে 13 মিটার পার সেকেন্ড। হরিণ যেই দিকে যাচ্ছে বাঘ সেদিকেই যাবে, কারণ হরিণকে ধরতে হবে তো, তাই না? তাহলে এখন দেখেন আপনাকে প্রশ্ন করছে বাঘ কত দূরে গিয়ে হরিণকে ধরতে পারবে। আমরা মনে করলাম এই জায়গায় আইসা বাঘ হরিণকে ধরতে পারবে। ওকে, তাহলে আমি মনে করে নিলাম যে সে x মিটার দূরে গিয়ে হরিণকে ধরতে পারবে, হরিণ থেকে x মিটার দূরে গিয়ে। তাহলে এখন দেখেন তো, হরিণ কিন্তু সমবেগে দৌড়াইতেছে, তাহলে হরিণের অতিক্রান্ত দূরত্ব কি হবে? x ইজ ইকুয়ালস টু ভিটি। হরিণ যেহেতু সমবেগে দৌড়াইতেছে, তার বেগ দেওয়া আছে কত? 13 মিটার পার সেকেন্ড। টি এর মান আমরা জানি না, এটা রেখা দেন। এবার বাঘের জন্য, বাঘ কিন্তু ত্বরণে দৌড়াচ্ছে, তাহলে তার জন্য অতিক্রান্ত দূরত্ব কি হবে? অতিক্রান্ত দূরত্ব হবে, আদিবেগ যেহেতু 0, এটা বাদ হবে হাফ এটি স্কোয়ার। আর দূরত্বটা কত হবে? দূরত্ব হবে 20 প্লাস এক্স। বুঝতে পারছেন কেন? কারণ এখানে যাইতে হবে, এখানে যাওয়ার জন্য তাকে আগে 20 মিটার যাওয়া লাগবে, তারপর সেখান থেকে আরো x মিটার যাওয়া লাগবে। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব 20 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। মান বসান, এক্স মানে জানো কত বের করছি আমরা? 13টি, হ্যাঁ। হাফ এ জানো কত? 3, এবং সময় জানি না, সমস্যা নেই, আমরা এখান থেকে সময়ই বের করব। এটা এখান থেকে এরকম একটা ফর্মুলা পাইবেন, সমীকরণ পাইবেন 1.5t স্কোয়ার মাইনাস 13t মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0। এটা সলভ করলে দেখেন টি এর একটা মান পাবেন 10 সেকেন্ড। কিভাবে করতে হবে? এভাবে করতে হবে, ওই যে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2 এরকম একটা ফর্মুলা আছে না, ওটাতে করে ফেলবেন। আর না পারলে ক্যালকুলেটর আছে, ঠিক আছে? আর যদি একেবারেই না পারেন বাদ। টি এর মান পাইছি 10 সেকেন্ড। এখন টি এর এই মানটা আপনি এখানে বসান, তাহলে x ইকুয়ালস টু কত পাইবেন? 130 মিটার। এটা কি অ্যান্সার? না। x মানে কি? x মানে হচ্ছে হরিণ কতটুকু দূরত্ব অতিক্রম করলো, কিন্তু আপনাকে প্রশ্নে বলছে বাঘ কত দূরে গিয়ে হরিণকে ধরতে পারবে। তাহলে দেখেন বাঘ কিন্তু যাবে 20 মিটার প্লাস x মিটার, তাহলে 130 এর লগে 20 যোগ করে দিবেন, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত হবে? 150 মিটার। অ্যান্সার হবে ক। ঠিক আছে, ওকে। তাহলে এবার
পরের প্রশ্ন 8 নাম্বার কি বলছে দেখেন, এটার দীর্ঘ একটি ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার বেগে 600 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে? ওকে, সময় মানে কি? দূরত্ব বাই বেগ, একদম সিম্পল। তাহলে এখন দেখেন বেগ কত দেওয়া আছে, 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আসবে সেটা 10 মিটার পার সেকেন্ড। কিভাবে? এটাকে আপনার কি করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে, পরে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এটা যদি করেন তাহলে এই জিনিসটা আপনি পাবেন। আচ্ছা, আর সংক্ষেপে মনে রাখার সিস্টেম হচ্ছে, এত কিছু করা দরকার নেই, এটাকে আপনি 3.6 দিয়ে ভাগ করে দিবেন। কিলোমিটার পার আওয়ার এককে যে বেগটা থাকে ওটাকে 3.6 দিয়ে ভাগ করে দিলে যা পাবেন সেটাই হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগটা পাইছি মিটার পার সেকেন্ড এককে কত, 10 মিটার পার সেকেন্ড। দূরত্ব কত হবে, দেখেন বেগটা বসায় দিলাম 10, দূরত্ব কত হবে? ব্রিজের দৈর্ঘ্য কত, 600 মিটার। ট্রেনেরও তো নিজের একটা দৈর্ঘ্য আছে, এটাও তো তাকে অতিক্রম করতে হবে, তাই না? তাহলে সেটা কত, 200 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 600 প্লাস 200 মানে 800 ডিভাইডেড বাই 10 মানে 80। সময় লাগবে কত, 80 সেকেন্ড। ওকে, আচ্ছা 9 নাম্বার কি বলছে, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে পরে কি বলছে, অনুরূপ 9টি তক্তা ভেদ করতে বেগ কত গুণ করতে হবে? আচ্ছা, মনে করেন, কি মনে করবেন, এটা একটা তক্তা, একটা গুলি এই পাশ দিয়ে ঢুকছে, কত বেগে? মনে করে নিলাম ইউ বেগে ঢুকছে। গুলিটা কি করবে, ওই পাশ দিয়ে বের হয়ে যাবে। বলছে কেবল ভেদ করতে পারে। কেবল ভেদ করতে পারে মানে কি, এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে জাস্ট বের হয়ে পড়ে যায়, মানে ওই পাশ দিয়ে যখন গুলিটা বের হয় তখন তার আর কোনো বেগ থাকে না, শেষ বেগ হয় 0। তাহলে এই একটা তক্তা ভেদ করার জন্য আমি যদি ফর্মুলা দেই, শেষ বেগ স্কয়ার ইজ ইকুয়ালস টু আদি বেগ স্কয়ার মাইনাস 2as। মাইনাস কেন দিলাম, কারণ দেখেন গুলিটা যখন এই পাশ দিয়ে ঢুকবে এবং ওই পাশ দিয়ে বের হতে যাবে, তার বেগ কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে, বাধা আসছে এখানে, এখানে মন্দন হবে, তাই এখানে মাইনাস। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমরা 2as এটার মান রেখা দেন ইউ স্কয়ার, তাহলে এখান থেকে এর মান বের করেন। আচ্ছা, এভাবে থাকবো, কীভাবে থাকবো? আচ্ছা, এর মান বের করলে কত আসবে, ইউ স্কয়ার বাই 2s, এটা রেখা দেন। এবার বলছে অনুরূপ 9টা তক্তা ভেদ করবে, মানে আপনি এখান দিয়ে এরকম 9টা তক্তা আঁকবেন, 9টা তক্তা, 9টা হয়েছে, 9টা হয়েছে, 9টা হয়েছে, অনুরূপ 9টা তক্তা। তাহলে এখন দেখেন তো, একটা তক্তার দূরত্ব ছিল s, 9টা তক্তার জন্য টোটাল দূরত্ব কত হবে, 9s। তাহলে এইবার দেখেন এখানেও কিন্তু শেষ বেগ 0 হবে, মানে গুলিটা ওই পাশ দিয়ে বের হয়ে পড়ে যাবে, শেষ বেগ 0, 0 স্কয়ার। আদি বেগ কত হবে, বলছে বেগ কত গুণ করতে হবে আমি জানি না, আমি মনে করে নিলাম আমি বেগ n গুণ করছি, আদি বেগ স্কয়ার মাইনাস 2a ইন্টু 9s, ঠিক আছে? ওকে, 0 ইজ ইকুয়ালস টু দেখেন n স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 9 ইন্টু 2as, লেখা যায় না? লেখা যায়। এখন দেখেন তো, এই যে 2as, এই পুরা জিনিসটার মানে কিন্তু আমরা জানি, এর মান আমরা হুদাই বের করছি। 2as এই পুরা জিনিসটার মান আপনি এখানে বসায় দেন না, কত আসবে? 0 ইজ ইকুয়ালস টু n স্কয়ার ইউ স্কয়ার 9 ইন্টু ইউ স্কয়ার। হ্যাঁ, তাহলে দেখেন এটা এদিক সেদিক করেন, ইউ স্কয়ার দিয়ে ভাগ করেন, থাকবে কি n স্কয়ার ইজ ইকুয়ালস টু 9। দেখেন তো আমি কিন্তু কোনো কিছুর মান বসাই নেই, কিন্তু শেষমেশ আমাদের রেজাল্ট কি আসছে, n স্কয়ার ইজ ইকুয়ালস টু 9। 9 কি, 9 ছিল এখানে কয়টা তক্তা সেই সংখ্যাটা, এবং n মানে কি, বেগ কত গুণ করছি, মানে এখানে একটা কাঠের পুরুত্ব কত হইল, আদি বেগ কত, ডাজন্ট ম্যাটার, সব কোনো কিছু কিন্তু শেষমেশ এখানে থাকবে না। শেষমেশ আমার কি থাকতেছে, n স্কয়ার থাকতেছে এবং তক্তার সংখ্যা থাকতেছে। তাহলে এখান থেকে কিন্তু আমি এখান থেকে আমি n এর মান বের করতে পারবো, কত আসবে 3, মানে nটা কি ছিল, বেগ কত গুণ করা হয়েছে, আমাকে কিন্তু এটাই বের করতে বলছে, তাহলে অ্যান্সার হচ্ছে 3। তাহলে এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করেন, বেগ কত গুণ করতে হবে, বেগ
রুট তক্তার সংখ্যা। তক্তার সংখ্যাকে যদি আমরা রুট করে দেই তাহলে বেগ কত গুণ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। রিভার্সভাবে যদি বলে বেগ এত গুণ করা হলো অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে, তাহলে যত গুণ করা হয়েছে তাকে স্কোয়ার করে দিতে হবে, তাহলে আমরা তক্তার সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রবলেমটা আমরা আবার পরবর্তী আরেকটা অধ্যায়ে আমরা কাজ শক্তি ক্ষমতা যখন করব এই রিলেটেড আরেকটা প্রবলেম আমরা গতিশক্তি দিয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নগুলো দেখি, এটা মুছে ফেলি। ওকে, তাহলে আমরা 10 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। দেখেন, কোনো এক ব্যক্তি 6 কিলোমিটার পার আওয়ার বেগে অফিসে গেলেন এবং একই পথে 4 কিলোমিটার পার আওয়ার বেগে আগের অবস্থানে ফিরে আসলেন, তার গড় বেগ কত? কোন একটা ব্যক্তি একটা নির্দিষ্ট বেগে কোন এক জায়গায় গেছে, একই পথে আবার ওই জায়গায় অপর একটা বেগে ফিরে আসছে, তাহলে এই ক্ষেত্রে গড় বেগ বের করার একটা ফর্মুলা আছে 2uv ডিভাইডেড বাই u প্লাস v। গেছে কোন বেগে, ফিরে আসছে কোন বেগে। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই ফর্মুলা এইটা যদি আমরা প্রয়োগ করি তাহলে ইউ গেছে কোন বেগে 6, আসছে কত বেগে 4, তাহলে নিচে হবে 6 প্লাস 4, তাহলে হবে আপনার 424 48 বাই 10 4.8 কিলোমিটার পার আওয়ার। ক নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এখন আরেকটা জিনিস মনে করেন, একটা লোক এখানে গেছে একটা দূরত্ব একটা নির্দিষ্ট বেগে, আবার ওই একই পথে ওই জায়গায় ভি বেগে ফিরে আসছে, গড় বেগ বের করার ফর্মুলা হচ্ছে এটা। আবার এরকম কেসে হতে পারে যে কোনো একটা লোক তার যাত্রা পথের অর্ধেক দূরত্ব গেছে ইউ বেগে, বাকি অর্ধেক দূরত্ব গেছে ভি বেগে, তখনও তার গড় বেগ বের করার এই ফর্মুলাটা আছে, একই ফর্মুলা থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই গড় বেগ যাবে ফিরে আসবে, অথবা অর্ধেক যাবে এত বেগে অর্ধেক যাবে এত বেগে, গড় বেগের জন্য এই ফর্মুলাটা মনে রাখবেন। ওকে, আচ্ছা 11 নম্বর প্রশ্ন কি বলছে, একটি কণা তার সমতরণ গতির 6th সেকেন্ডে 15 মিটার এবং 16th সেকেন্ডে 45 মিটার যায়, গতির ত্বরণ বের করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করেন, আমরা জানি কোন একটা বস্তু তার টি-তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, এস টি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ওকে, তাহলে দেখেন বস্তুটা তার গতির প্রথম 6তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, 15 মিটার, সেটা দেওয়া আছে 15। ইউর মান জানি না, রাইখা দেন। এর মানও জানি না, টি এর মান হচ্ছে 6 মাইনাস 1, তাহলে এখান থেকে দেখেন 15 ইউ প্লাস হাফ এ, এখানে আসবে কত 6 দুগুণে 12 মাইনাস 1 11, 11 বাই 2 এ। আবার দেখেন আমরা আরেকটা সমীকরণ পাবো এস টি প্রাইম। ওকে, এটার জন্য আমরা কি পাবো, ইউ প্লাস কি দেওয়া আছে 16তম সেকেন্ডে ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 16 মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা কত পাবো 45 ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এখানে আসবে 16 দুগুণে 32 মাইনাস 1 31 বাই 2 এ। এখন এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে আমরা এর মান পাবো অথবা ইউর মান, দুটার মানই কিন্তু আমরা পাবো। সেই ক্ষেত্রে মানটা কত আসবে, মানটা দেখেন যদি সমাধান করি তাহলে আমরা একটা মান পাবো। এখন দেখেন এই এত বড় প্রসেস দিয়ে আমাদের এই এমসিকিউটা সলভ করার দরকার নেই, আমি খুব ছোট একটা ফর্মুলা আপনাদেরকে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন এ ইজ ইকুয়ালস টু S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। ওকে, এই ফর্মুলাটা দিয়ে আপনি এক্ষেত্রে ত্বরণ বের করতে পারবেন। দেখেন S2 মানে পরে কতটুকু গেছে 45 মিটার, S1 মানে আগে কতটুকু গেছে 15 মিটার ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, তাহলে দেখেন বসান S2 কত 45, ওটা কত 30, T2 কত 16তম সেকেন্ড, 16তম সেকেন্ড মানে লিখবেন 16, এটা 6তম সেকেন্ড লিখবেন 6, তাহলে 45 মাইনাস 30 ছিল তো 15 ছিল, সরি 15 ছিল, তাহলে 45 থেকে 15 গেলে থাকবে 30 ডিভাইডেড বাই 10 আসবে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই অমুকতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তমুকতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ফর্মুলা দেওয়া থাকলে, মানে এই জিনিসগুলো দেওয়া থাকলে আমরা এইটা দিয়ে ত্বরণ বের করতে পারবো। ঠিক আছে, A ইজ ইকুয়ালস টু S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। ওকে, 12 নম্বর প্রশ্ন কি বলছে, স্থির অবস্থান থেকে সমতরণে চলমান কোনো বস্তুর অতিক্রান্ত
বেগ ও বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের কি সেটা বের করতে বলছে, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক নাকি বর্গমূলের সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক। আচ্ছা, সমত্বরণে চলন্ত কোনো একটা বস্তুর বেগ বের করার ফর্মুলা আমরা জানি, দেখেন v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। সময় দেওয়া নেই, সময়ের কথা বলেন, আমাকে অতিক্রান্ত দূরত্বের সাথে সম্পর্ক দেখাইতে বলছে, তাই এই ফর্মুলাটা লিখছি। বলছি স্থির অবস্থান থেকে, তাহলে কি হবে, v স্কয়ার ইজ ইকুয়ালস টু 2as, তাহলে v ইজ ইকুয়ালস টু কি আসবে, রুট 2as, তাহলে 2 আর a ধ্রুবক, যেহেতু সমত্বরণ বলছে তাহলে আমরা লিখতে পারি v সমানুপাতিক রুট s, তাহলে বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। 3 নাম্বার, ঠিক আছে, বর্গমূলের সমানুপাতিক। ওকে, পরের প্রশ্ন 13 নাম্বার কি বলছে দেখেন, একটি বস্তুকে 98.4 মিটার উচ্চতা থেকে এবং অপর বস্তুকে 78.4 মিটার উপর থেকে একই সময়ে ফেলে দেওয়া হলো। দ্বিতীয় বস্তুটি যখন ভূমিতে আসে তখন প্রথম বস্তুটি কত উপরে থাকবে। আচ্ছা দেখেন তো, দ্বিতীয় বস্তুটাকে ফেলা হয়েছে 78.4 মিটার থেকে, প্রথম বস্তুটাকে কত থেকে। দ্বিতীয় বস্তু যখন ভূমিতে আসে তখন প্রথম বস্তুটা কত উচ্চতা থাকে সেটা বের করতে বলছে। আচ্ছা, দ্বিতীয় বস্তুটা ভূমিতে আসতে কত সময় নেয়, দেখেন দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্বটা কত হবে, এত 78.4, এটার ইজিকস্ট হচ্ছে হাফ gt স্কয়ার, যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে তাহলে আদিবেগ 0। তাহলে দেখেন আপনি এখান থেকে টি এর মান পাবেন 2/9.8, টি এর মান পাবেন 4 সেকেন্ড সময় লাগবে। আর প্রথম বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র কি, প্রথম বস্তুর জন্য h ইজিকস্ট হাফ gt স্কয়ার, হ্যাঁ, তাহলে হাফ 9.8 ইন্টু 4 স্কয়ার, এটা পাবেন আপনি 78.4, ঠিক আছে, 78.4। তার মানে প্রথম বস্তুটা যখন মাটিতে পড়ছে, মাটিতে পৌঁছে গেছে, তখন দ্বিতীয় বস্তুটা এতটুকু নিচে নামছে, এতটুকু নিচে নামছে, তাহলে মাটি হতে কত উপরে আছে, মাটি হতে কত উপরে আছে, তার উচ্চতা থেকে তার বর্তমান কতটুকু নিচে নামছে সেটা বিয়োগ করে দেবো, যেটা পাবো সেটাই অ্যান্সার 20, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমরা কত পাইছি, 78.4। খেয়াল করেন এই জিনিসটা কিন্তু দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব, দেখেন এই যে দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব, মানে যেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে সেখান থেকে যদি সে মাটিতে নামে, কতটুকু মাটিতে নামবে, 78.4। তাহলে দেখেন আমরা প্রথম বস্তুর উচ্চতা থেকে দ্বিতীয় বস্তুর উচ্চতাটা যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন দুইটা বস্তুকে যদি ভিন্ন অবস্থান থেকে, মনে করেন এটা হচ্ছে মাটি, একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে h1 উচ্চতা থেকে, এটাকে ছেড়ে দেওয়া হয়েছে h2 উচ্চতা থেকে। তাহলে দ্বিতীয় বস্তুটা যখন মাটিতে পড়বে তখন প্রথম বস্তুটা মাটি থেকে h1 মাইনাস h2 উচ্চতায় থাকবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখেন আপনি 98.4 থেকে 78.4 বিয়োগ করে দিবেন, তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব, অ্যান্সার হবে গ 20 মিটার, ঠিক আছে। আসলে মূল কথা হলো দেখেন, এটা ধরেন 98.4, এটা হচ্ছে 78.4, তাদের মধ্যবর্তী গ্যাপটা এখানে কত, 20 মিটার। দ্বিতীয় বস্তুটা মাটিতে পড়তেছে, সেই সাথে সাথে প্রথম বস্তুটাও তো নিচে নামতেছে নাকি, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে গ্যাপ তো সবসময় সেমই থাকবে, 20 মিটারই থাকবে। তাহলে প্রথম বস্তুটা যখন মাটিতে, দ্বিতীয় বস্তুটা যখন মাটিতে, তখন প্রথম বস্তুটা কত উপরে থাকবে, 20 মিটার উপরে থাকবে। এটা বের করার কি আছে, এটাই। 14 নম্বর প্রশ্ন কি বলছেন, একটি কণার ত্বরণ দেওয়া আছে, কত ত্বরণ AT, মানে এ এখানে টি এর উপর নির্ভরশীল, দেওয়া আছে 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এত হলে 10 সেকেন্ড পরে কণাটার সরণ বের করতে বলছে। দেখেন আমরা এখানে এর আগে আরেকটা প্রশ্ন সলভ করেছিলাম, সেখানে সরণ দেওয়া ছিল, অমুক সেকেন্ড পরে ত্বরণ বের করতে বলছে। আমরা সেখানে কি করেছিলাম, 2 বার ডিফারেন্সিয়েশন করেছিলাম। এইখানে ত্বরণ দেওয়া আছে, সরণ বের করতে বলছে, এইবার আমরা 2 বার ইন্টিগ্রেশন করব। সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ, এইভাবে যাওয়ার সময় আমরা ডিফারেন্সিয়েশন করি, ত্বরণ থেকে বেগ, বেগ থেকে সরণ, এটার জন্য ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখেন ত্বরণ দেওয়া আছে কত, 0.3 টি, এটাকে এখন আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, ADT কি আসবে, 0.3 টি ডিটি, সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন।
ত্বরণকে যদি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি বেগ পাওয়া যায় 0.3 ধ্রুবক বাইরে চলে আসবে 0.3, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে t²/2 বেগ পাইলাম। বেগকে আবার ইন্টিগ্রেশন করতে হবে কারণ সরণ বের করতে বলছে, তাহলে আবার ইন্টিগ্রেশন করলে 0.3/2 বাইরে চলে আসছে t²dt। vdt মানে হচ্ছে গিয়ে s অতিক্রান্ত দূরত্ব, তাহলে হবে 0.3/2 ইন্টু এটা t² এর ইন্টিগ্রেশন করলে হবে t³/3 শেষ। ওকে, তাহলে দেখেন 3 কত আসবে 1/20 ইন্টু t³, তাই না? 10 1/20 ইন্টু t³। আমাকে কোন সময়ের পরে সরণ বের করতে বলছে 10 সেকেন্ড, তাহলে দেখেন t এর মান দেওয়া আছে 10, তাহলে 10কে কিউব করবেন ডিভাইডেড বাই 20 করবেন। 10কে কিউব করলে কত হয় 1000, এটাকে 20 দিয়ে ভাগ করলে, আচ্ছা হিসাব কি এ পর্যন্ত সব ঠিক আছে? তাহলে এটা হবে 50, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 50 মিটার। একদম সহজ, ঠিক আছে। ইন্টিগ্রেশন তো আপনি করতেই পারবেন, কোনো ব্যাপার না। 15 নম্বর প্রশ্ন কি বলছে? একটি গুলি কোনো দেয়ালের মধ্যে 9 ইঞ্চি ঢোকার পর গুলির বেগ অর্ধেক হয়ে যায়, গুলিটি দেয়ালের মধ্যে আর কতটুকু ঢুকবে? ঠিক আছে, তাহলে দেখেন মনে করেন এটা একটা দেয়াল, একটা গুলি এই দেয়ালের মধ্যে এখান থেকে 9 ইঞ্চি পরিমাণ ঢুকছে, ঢোকার পর এই জায়গায় তার বেগ অর্ধেক হয়ে গেছে। কিসের অর্ধেক? সে যেই বেগ নিয়ে ঢুকছে এখানে তার বেগ তার অর্ধেক হয়ে গেছে। আপনারা জিজ্ঞাসা গুলিটা আর কতটুকু ভিতরে যাবে, তাহলে আমরা ধরে নিলাম গুলিটা আর এক্স পরিমাণ ভিতরে যাবে। ওকে, তাহলে দেখেন প্রথম এতটুকুর জন্য আমরা যদি ম্যাথ করি s = 9, তাহলে এই এতটুকু পথের জন্য শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে u/2, আদি বেগ কত? u এর স্কয়ার মাইনাস 2a ইন্টু 9 অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে u²/4 u² এখানে আসবে 18a। ওকে, তাহলে 18a = এখানে আমরা পাবো 3u²/4। এখান থেকে a এর মানটা আপনি বের করে রাখেন, a এর মান আসবে u² 424, u²/24 এর মানটা বের করে রাখেন। এবার এই পরের অংশের জন্য শেষ বেগ কত? এখানে বেগ হচ্ছে 0, মানে গুলিটা এখানে গিয়ে থেমে যাবে আর সামনে যাবে না। শেষ বেগ কত? 0, তাহলে হবে শেষ বেগ স্কয়ার আদি বেগ স্কয়ার। ওই অংশের জন্য আদি বেগ কিন্তু u/2 মাইনাস 2ax, যতটুকু যাবে অতটুকু। এখান থেকে x এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে 2ax আসবে u²/4, তাহলে x এর মান কি আসবে? u²/8a। এখানে আপনি এই এর মানটা বসাবেন, এর মানটা যদি বসান তাহলে দেখেন u² কাটা যাবে 8/24 3 ইঞ্চি আসবে। x এর মান কত? 3 ইঞ্চি। তাহলে দেখেন এত বড় ম্যাথ করার কিন্তু কোনো দরকার নাই, আপনি শুধু মনে রাখবেন কোনো একটা গুলি দেয়ালের মধ্যে এতটুকু ঢোকার পর বেগ যদি অর্ধেক হয়ে যায়, পরবর্তী অংশে তার 3 ভাগের 1 ভাগ যাবে। এখানে গুলিটা যতটুকু প্রবেশ করবে, করার পর যদি বেগ অর্ধেক হয়ে যায়, পরবর্তীতে সে তার 3 ভাগের 1 ভাগ যাবে। এখানে প্রথমে কতটুকু গেছিল? 9 ইঞ্চি, পরে যাবে আরও 3 ইঞ্চি। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। ওকে, এটা মনে রাখলে হবে। তাহলে দেখেন আমাদের যে 15টা প্রবলেম সলভ করার কথা ছিল সেই 15টা প্রবলেম সলভ হয়ে গেল। তাহলে আপনারা আবার যারা এই অধ্যায়ের পরীক্ষাটা দিয়েছেন তাদের জন্য উপকার হইলে, যারা পরীক্ষা দেন নাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পরীক্ষার ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইটাতে পরীক্ষা দিয়ে তারপর সলভ ক্লাসটা দেখে নেবেন, তাতে অবশ্যই আপনাদের খুব উপকার হবে। এবং আপনারা এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও পরীক্ষা যেন তারা দিতে পারে, সেই ক্ষেত্রে আপনারা একটু সহযোগিতা করতে পারেন। এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনটি প্রেস করে রাখেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, তাহলে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।